বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি বছরের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা ধুরান্ধরের এক্সপ্লেইনড। একজন আন্ডার কভার এজেন্ট শত্রু দেশের ঠিক কেন্দ্রে গিয়ে এমন একটি মিশন পরিচালনা করল যা পুরো পাকিস্তানের মানচিত্র বদলে দিল। ষড়যন্ত্র, রাজনীতি, গ্যাংওয়ার এবং ধুরান্ধরের আসল গল্প সব জানব এই ভিডিওতে। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি 30 ডিসেম্বর 1999 সালে কান্দাহার বিমানবন্দরে কিছু সন্ত্রাসী একটি বিমান হাইজ্যাক করেছে এবং কিছু দাবি রেখেছে। তাদের একটি দাবি ছিল ভারতে আটক তাদের 3 সন্ত্রাসীকে যেন ছেড়ে দেওয়া হয়। এখানে আমরা অজয় সান্যালকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর। আরও আছেন দেবব্রত কাপুর, যিনি পররাষ্ট্রমন্ত্রী। তারা এই সন্ত্রাসীদের সাথে কথা বলেন এবং বিমানের সব যাত্রীকে উদ্ধার করেন। সেখান থেকে আসার সময় কিছু সন্ত্রাসী এমন কথা বলেন যে অজয় তো কি, পুরো ভারতীয়দের রাগ হবে। তারা বলে যে হিন্দুরা ভীতু, তোমরা আমাদের কিছুই করতে পারবে না, ইত্যাদি। এরপরে অজয় এই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী এবং এর বিশেষ সচিবের কাছে উত্থাপন করেন, কিন্তু তারা তার কথা উড়িয়ে দেন। এরপর আমরা দেখি 13 ডিসেম্বর 2001 সালে পার্লামেন্টে একটি গাড়ি দ্রুত গতিতে আসে। সেই গাড়িতে আমরা সেই সন্ত্রাসীকেই দেখতে পাই যে বিমানে ছিল। এসেই সে হামলা চালানো শুরু করে দেয়। যখন আপনারা এই ছবিটি দেখবেন, এই দৃশ্যে আসল ফুটেজগুলো দেখতে পাবেন যা সত্যিই ঘটেছিল। এরপরে সেখানকার পুলিশ গুলি চালানো শুরু করলে সেই সন্ত্রাসী বোমা মেরে নিজেকে শেষ করে দেয়। এরপরে অজয় সেখানে আসেন এবং আমরা সুশান্ত বনশলকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর। এখানে যা ঘটেছে তার রিপোর্ট সুশান্ত অজয়কে দেন। অজয় বলেন, আমি জানতাম যে এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা জানতাম না। এরপর দেখি যে পররাষ্ট্রমন্ত্রী অজয়কে বলছেন তাদের কিছু একটা করতেই হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এই বিষয়ে অজয় 2 বছর আগেই মন্ত্রীকে কিছু পরিকল্পনা ও ফাইল দিয়েছিলেন, কিন্তু মন্ত্রী তাতে কোনো আগ্রহ দেখাননি। পার্লামেন্টে হামলার পর তিনি সব ফাইল পড়েন এবং একটি প্ল্যানে সম্মতি দেন। সেটি হল অপারেশন ধুরান্ধর। এরপর আমরা দেখি হামজা আলীকে, যিনি পাকিস্তানে একটি ধাবায় এসে জিজ্ঞেস করেন যে কাজ পাওয়া যাবে কিনা, কিন্তু দোকানের মালিক তাকে না করে দেয়। হামজা সেখান থেকে চলে যায়। পরে রাতে সেই দোকানের মালিক দেখেন যে হামজা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে তখনও। ঠিক তখনই কিছু বখাটে লোক এসে হামজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। হামজা তাদের মারতে যাচ্ছিল, কিন্তু দোকানের মালিক ইশারায় তাকে মানা করেন এই লোকেদের সাথে ঝামেলায় না জড়াতে এবং দোকানের দরজা বন্ধ করে দেন। লোকগুলো হামজাকে খুব মারে। তখনই সেখানে পুলিশ আসে এবং তারা ভয়ে পালিয়ে যায়। পরের দিন দেখি সেই দোকানের মালিক তার কাছে আসেন এবং তাকে কিছু খেতে দেন ও তাকে কাজে রেখে দেন। এই এলাকাটা আসলে মাফিয়া গ্যাংস্টারদের, আর দোকানের মালিক একসময় গ্যাংয়ের সদস্য ছিল, কিন্তু এখন সে দোকান দেয়। হামজাও গ্যাংস্টারদের সাথে যোগ দিতে এখানে এসেছে। 1 বছর কেটে যাওয়ার পর আমরা দেখি দোকানের মালিক হামজাকে একটি চায়ের দোকানে নিয়ে যায় এবং বলেন যে এই এলাকা বালোচ এবং পাঠান লোকদের পুরো নিয়ন্ত্রণ আছে, যার মধ্যে রহমান ডাকাতের এলাকা সবচেয়ে বড়, আর ছোট ছোট এলাকায় বালোচরা তাদের গ্যাং বানিয়ে রেখেছে এবং পাঠানরাও আছে। রহমান ডাকাত সম্পর্কে শোনা যায় যে সে তার দ্বিতীয় বাবার কথা জানতে পেরে নিজের মাকেই মেরে ফেলেছিল। আর বাবু ডাকাত, সেও পুরোপুরি সাইকো, সেও নিজের বিশাল গ্যাং বানিয়ে রেখেছে। এরপর রাতে দেখি যে রিজওয়ান নামে এক ছেলে চাচার দোকানে আসে। সে বাবু ডাকাতের গ্যাংয়ে কাজ করে। সে বলে যে কাল বাবু ডাকাতের 3 জন লোক রহমান ডাকাতের ছেলেকে মারতে আসবে। হামজা যদি সেই ছেলেকে বাঁচাতে পারে তবে সে রহমানের নজরে আসবে এবং তার গ্যাংয়ে ঢোকা সহজ হবে। কিন্তু এই কাজটা সহজ নয়, প্রাণও যেতে পারে। তবে হামজা রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে একটা বিয়ের অনুষ্ঠান চলছে এবং দোকানের মালিকের সাথে হামজা লোকেদের জুস পরিবেশন করছে। তখনই রহমানের ছেলে আসে, কিন্তু তার সাথে আরও একটি ছোট বাচ্চা ছিল। হামজা দোকানের মালিককে জিজ্ঞেস করেন এই বাচ্চাটিকে। দোকানের মালিক বলেন এটি রহমানের ছোট ছেলে। ঠিক তখনই বাবু ডাকাতের 3 জন লোক আসে এবং গুলি চালানো শুরু করে। হামজা ছোট ছেলেটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু বড় ছেলেটি মারা যায়। দোকানের মালিক হামজাকে এখান থেকে পালাতে বলেন, কিন্তু হামজা ভাবে এই সুযোগ আর আসবে না। সে এমন অভিনয় করেন যে ছেলেটি এখনও বেঁচে আছে, যদি তাড়াতাড়ি হাসপাতালে না নেওয়া হয় তবে সে মারা যাবে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহমান ডাকাত সেখানে আসে। তার ছোট ছেলে দৌড়ে তার কাছে যায়, তাকে জড়িয়ে ধরে জানায় যে হামজা তার প্রাণ বাঁচিয়েছে। রহমান তার বড় ছেলের মৃতদেহ দেখেন। এরপর দেখি যে হামজা যে সাহসিকতা দেখিয়েছে তার জন্য রহমান ডাকাত তাকে 1 লাখ রুপি দিতে চায়, কিন্তু সে টাকা নেয় না এবং বলেন, ভাই, আপনি আমাদের জন্য হিরো। আপনি আমাদের পরিচয় দিয়েছেন,
বালোচদের পরিচয় দিয়েছেন পুরো পাকিস্তানে এবং পুরো পৃথিবীতে। আমি শুধু আমার ঋণ পরিশোধ করেছি। এরপর সে বিস্তারিত জানায় যে 3 জন লোক ছিল বন্দুক নিয়ে এবং তারা বাবু ডাকাতের লোক ছিল। এরপর দেখি যে একজন মন্ত্রীও এসেছেন সেখানে, তার নাম জামিল জামালি। তিনি রহমানের ভাইকে বলেন, এখন নির্বাচনের সময়, নির্বাচনের পরে আমরা বাবু গ্যাংকে পুরোপুরি শেষ করে দেব। তুমি চিন্তা করো না, তুমি রহমানের ওপর নজর রাখো, তাকে শান্ত রাখো। এরপর হামজা রহমান ডাকাতের গ্যাংয়ে যুক্ত হয় এবং আমরা উজরিরকে দেখি যে রহমানের আত্মীয়। সে হামজাকে সব কাজ শেখায়, কিভাবে নকল বন্দুক তৈরি হয়, দেশি মদ কিভাবে তৈরি হয় এবং আরও অনেক অবৈধ জিনিস। নির্বাচনের কারণে রহমান প্রতিশোধ নিতে পারছিল না। সে চাইলে এখনই গিয়ে তাদের মেরে দিতে পারত, কিন্তু তার ভাই তাকে শান্ত করে রেখেছিল। সে ভেতরে ভেতরে জ্বলছিল। তখন রহমান তার গ্যাংয়ের সবার কাছে জিজ্ঞেস করেন প্রতিশোধ নেওয়া উচিত কিনা। সবাই বলেন যে নেওয়া উচিত, কিন্তু নির্বাচনের পরে। তখন রহমান হামজাকে জিজ্ঞেস করেন, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে কি করতিস? হামজা বলেন, মেরে দিতাম। আপনি প্রতিশোধ নিচ্ছেন না, কারণ সামনে নির্বাচন। আপনি যে প্রতিশোধ নিচ্ছেন না, সেখানেই আপনি হেরে গেছেন। আপনি যদি আপনার ছেলের প্রতিশোধ না নেন, তবে আপনি সাধারণ মানুষের জন্য কি করবেন? আপনার পরিচয় এই সব কাজ থেকেই। এই কথা শোনার পর রহমান বাবু ডাকাতের গ্যাংকে শেষ করার অর্ডার দেন। বাবু ডাকাতের গ্যাংয়ের সবাইকে খুঁজে খুঁজে মারা হয় এবং বাবুকেও রহমান নিজে মারেন। এরপর আমরা 2007 সালের নির্বাচন দেখি, যেখানে জামিল জিতে গেছেন এবং ভাষণ দিচ্ছেন। তখনই রহমান সেখানে পৌঁছায়। যখনই লোকেরা রহমানকে দেখে, সবাই চিৎকার করে ওঠে। রহমান মঞ্চে উঠে হাত উপরে তোলেন। সবাই আরও জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই আমরা দেখি যে হামজার চোখ একটি মেয়ের দিকে পড়ে। মেয়েটিও তাকেই দেখছিল। এই মেয়ে আর কেউ নয়, জামিলেরই মেয়ে, তার নাম এলিনা। তার মা তাকে মঞ্চে যাওয়ার জন্য জোর করছিলেন। হামজা সব শুনছিল। এলিনাকে বাঁচানোর জন্য সে তার মাকে বলেন যে জামিল সাহেব ডাকছেন। এখানে আমরা দেখি যে খানানি ব্রাদার্স নামে 2 ভাই এসেছেন। তারা রহমানের সাথে দেখা করেন এবং তাকে নির্বাচনে আসার জন্য বলেন। এরপর তারা চলে যাওয়ার পরে রহমান এই কথা জামিলকে বলেন। জামিল ভয় পাচ্ছিলেন যে সে যদি নির্বাচনে আসে তাহলে জামিল কোথায় যাবে। তখন রহমান তাকে বোঝান যে আমি আলাদা নাম, আলাদা পরিচয় নিয়ে পার্টি করব, কিন্তু তোমার পার্টির সঙ্গ ছাড়ব না। এরপর জামিলের স্ত্রী আসেন এবং এলিনার কথা বলেন যে সে বেয়াদবি করছে। জামিল রেগে যান এবং তাকে বকাঝকা করতে শুরু করেন। ফোন ব্যবহারের জন্য তুমি বিগড়ে যাচ্ছ বলে তিনি ফোনটি ছুঁড়ে ফেলে দেন, যা পরে হামজা তুলে নেয়। এরপর দেখি যে রাতে হামজা, রহমান এবং তার ভাই ব্যবসা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কথা বলছেন। রহমান জিজ্ঞেস করেন যে খানানি ব্রাদার্স কত টাকা কামায়। রহমানের ভাই অনেক ব্যবসার কথা বলেন এবং সেগুলোর মধ্যে একটি হল নকল নোট ছাপিয়ে ভারতে পাঠানো। হামজা এর সম্পর্কে বিস্তারিত জানতে চায়। রহমানের ভাই সব বলেন যে তারা কোথা থেকে মেশিন আনে, কিভাবে ছাপে এবং কিভাবে ভারতে পাঠায়। এই সব শুনে হামজা কিছু ভাবতে থাকে। তখনই রহমান হামজাকে জিজ্ঞেস করেন, কি হলো বল। হামজা বলেন, আমাদের আরও এগিয়ে ভাবতে হবে এবং তাদের থেকে, মানে খানানি ব্রাদার্সের থেকেও। এই শুনে রহমানের ভাই খুশি হন এবং হামজাকে কিছু টাকা এবং একটি বাইক উপহার দেন। এরপর আমরা দেখি যে হামজা সেই বাইকটি নিয়ে একটি বারে যায়। সে যেই বারে প্রবেশ করতে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ সেখানে কেবল কাপলদের অনুমতি ছিল। তখনই সে দেখে যে এলিনাও এখানেই আছে। সে সেখান থেকে বাইরে যায় এবং এলিনার গাড়ি খারাপ করে দেয় এবং কাউকে ফোন করে বলেন যে বারে রেড লাগিয়ে দাও। তখনই পুলিশ আসে এবং সবাই পালাতে শুরু করে। এলিনাও দৌড়ে আসে এবং গাড়ি স্টার্ট করেন, কিন্তু স্টার্ট হয় না। তখনই হামজা সেখানে এসে এলিনাকে তার বাইকে বসিয়ে নিয়ে যায় এবং পুলিশও তাদের পিছু নেয়, কিন্তু হামজা কোনোমতে পুলিশের হাত থেকে বেঁচে যায়। এরপর আমরা দেখি যে হামজা ইচ্ছাকৃতভাবে বাইক থামিয়ে দেয় এবং বলেন যে মনে হয় পেট্রোল শেষ হয়ে গিয়েছে। মূলত এলিনার সাথে কথা বলার জন্য সে এমনটা করেছে। এরপর দুজনে হেঁটে হেঁটে যায় এবং কথা বলে। হামজা নিজের সম্পর্কে বলেন যে সে রহমানের গ্যাংয়ে কাজ করে। এতে এলিনা একটু মন খারাপ করে, কিন্তু সে যখন বলেন যে সে দারিদ্র্যতার কারণে এই কাজ করছে, তখন এলিনা বুঝতে পারে। হামজা তার ফোনটি ফেরত দেয়, এতে এলিনা খুশি হয়। হয়তো এলিনারও ভালোবাসা হচ্ছে হামজার প্রতি। এরপর আমরা দেখি যে রহমান খানানি ব্রাদার্সের সাথে দেখা করতে এসেছেন। হামজাও সাথে আছে। এখানে সে নকল নোটের কারখানা দেখে, যা নোটে ভর্তি। এখানে আমরা আইএসআই চিফ মেজর ইকবালকে দেখি। তার সাথে আরও অনেক মোস্ট ওয়ান্টেড লোকও আছে,
যারা আন্তর্জাতিক স্তরে পুরোপুরি নিষিদ্ধ, তারা এখানে রহমানের সাথে একটি চুক্তি করেন যে তাদের আসল বন্দুক এবং গোলাবারুদ তৈরি করে দিতে হবে, বদলে রহমান অনেক টাকা পাবে। ইকবাল বলেন, যদি তুমি এই কাজটা করে দাও তবে আমি তোমার নির্বাচনের জন্য ওপর মহলে কথা বলবো। রহমান জিজ্ঞেস করেন, মালপত্র তো পেয়ে যাব, কিন্তু এই জিনিসপত্র কোথায় ব্যবহার হবে? তারা বলেন, ৩ অক্টোবর ভারতে লাগবে, খুব বড় কাজ। ডিল হওয়ার পর রহমান চলে যান। এরপর খানানি ব্রাদার্সের মধ্যে একজন, যার নাম জাভেদ, সে জামিলকে রহমানের খবর দিয়ে দেয়। জামিলের মনে হয় যে রহমান যদি নির্বাচনে চলে আসে তবে সে জামিলকে চিনবেও না। এরপরে আমরা দেখি যে হামজা, রহমান এবং তার ভাই বাড়ি ফিরেছেন। রহমান খুব বেশি মদ খেয়ে ফেলেছে। হামজা তখন রহমানকে বলেন, ভাই আপনি ভুল করছেন। আপনি কাদের সাথে মিশছেন? তাদের সাথে, যাদের কারণে আমাদের লোক মারা যাচ্ছে, আমাদের মাবোনদের ইজ্জত লুটছে, আমাদের লোকেদের ধোঁকা দিচ্ছেন। তখন রহমান বলেন, লোকেদের জন্যই আমি আমার ছেলেকে হারিয়েছি। কি দিয়েছে এই লোকেরা আমাকে? এরপর রহমানের ভাই হামজাকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং রহমানকে ভেতরে নিয়ে যান। পরের দিন দেখি যে রহমান বালোচ ইউনাইটেড ফোর্সের ক্যাম্প থেকে সব বন্দুক তুলে নেন। এরপর আমরা এসপি চৌধুরী আসলামকে জামিলের বাড়িতে দেখি। জামিলই তাকে ডেকেছিলেন রহমানকে মারার জন্য। 7 বছর আগে জামিল এসপি চৌধুরীকে সাসপেন্ড করিয়েছিলেন এবং আজ তাকে রিজেনিং লেটার দিয়ে রহমান এবং তার গ্যাংকে শেষ করতে বলেন। এসপি চৌধুরী কিছু শর্ত রাখেন যে আলাদা করে একটা টিম বানাবেন যেখানে তার লোক থাকবে, আলাদা একটা অফিস হবে যা গোপনীয় হবে এবং তিনি যা করবেন কেউ কিছু বলবে না, জামিলও না। জামিলের আর কোনো উপায় নেই এবং তিনি রাজি হয়ে যান। এখানে আমরা দেখি যে হামজা এবং এলিনার মধ্যে দূরত্ব ঘুচে গেছে এবং দুজনেই একে অপরকে খুব ভালোবাসেন। একদিন হামজা এলিনাকে সেই দোকানে নিয়ে আসে যেখানে সে আগে কাজ করত। দোকানের মালিক দুজনকে বসার জন্য একটি জায়গায় কাগজ বিছান। এলিনা দেখে যে কাগজে এসপি চৌধুরীর ছবি আছে। এলিনা হামজাকে জানায় যে এই লোকটি তো বাবার সাথে দেখা করতে আসে। হামজা তাকে সেই লোকটির উপর নজর রাখতে বলেন। এরপর একদিন রহমানের লোকেরা সব বন্দুক ইকবালকে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং তখনই রহমানের ছোট ছেলের শরীর খারাপ হয়ে যায়। সে তার ভাইকে মাল পৌঁছে দিতে বলে হাসপাতালে চলে যায়, কিন্তু রাস্তায় এসপি চৌধুরী এসে যায় এবং রহমানকে ধরে ফেলে। এরপর আমরা দেখি যে হামজা এবং রহমানের ভাই মাল পৌঁছে দিয়ে আসছিলেন। তখনই রহমানের একজন লোক রহমানের ভাইকে ফোন করে জানিয়ে দেয় যে রহমান এসপি চৌধুরীর হাতে ধরা পড়েছেন। রহমানের ভাই জামিলকে ফোন করে জানিয়ে দেন এবং জামিল বলেন, তুই চিন্তা করিস না, আমি কিছু করছি। হামজার সন্দেহ হয় যে কিছু একটা গোলমাল আছে এবং রহমানের ভাইকে বলেন যে বাড়ি চলো। বাড়ি ফিরেই হামজা রহমানের চাকরের উপর সন্দেহ করেন এবং জিজ্ঞেস করে যে বাচ্চাদের খাবারে কি মিশিয়েছিস এবং রহমান ভাইকে কোথায় নিয়ে গেছিস। সে বলেন যে খাবারে বিষ মিশিয়েছে। ঠিক তখনই এলিনার ফোন আসে এবং হামজাকে একটি ভিডিও পাঠায়। ভিডিওতে ছিল জামিল, এসপি চৌধুরী এবং আরশাদ পাপ্পু। তারা রহমানকে মারার কথা বলছিল। হামজা সেই ভিডিও দেখে এলিনাকে বলেন যে তুমি তাড়াতাড়ি আমার বাড়ি যাও, নিজের ফোন সুইচ অফ করে দাও এবং সব দরজা বন্ধ করে দাও। তখনই রহমানের ভাই চাকরকে গুলি করে মেরে ফেলে, যা এলিনা শুনে নেয় এবং বোঝে যে হয়তো কোনো বিপদ হবে। এরপর হামজা সেই ভিডিওটি জামিলকে পাঠিয়ে দেয় এবং বলেন যে আমার 1 ঘন্টার মধ্যে রহমান ভাই চাই, যে কোনো মূল্যে, না হলে এই ভিডিও মিডিয়াকে পাঠিয়ে দেব এবং আপনার মেয়ের জীবনও আমার হাতে। তখনই জামিল সেই ভিডিও এসপি চৌধুরীকে পাঠায় এবং বলেন যে রহমানকে মেরো না, আমার মেয়ের জীবন বিপদে। চৌধুরী মানে না এবং ফোন কেটে দেয়। জামিল আবার হামজাকে ফোন করেন এবং বলেন যে চৌধুরী মানছে না। এরপরে হামজা চৌধুরীর গোপন অফিসের কথা জিজ্ঞেস করেন, যা জামিল জানিয়ে দেন। এরপর হামজা সেখানে যায় এবং সব পুলিশকে ফ্যানে উল্টো করে ঝুলিয়ে পেট্রোল ছিটিয়ে দেয়। এরপর এসপি চৌধুরীকে ভিডিও কল করে জানিয়ে দেয় যে আধা ঘন্টার মধ্যে যদি রহমানকে না পাই তবে পুরো অফিস পুলিশদের জ্বালিয়ে দেব। এসপি চৌধুরী রহমানকে অন্য জায়গায় রেখেছিলেন। এসপি চৌধুরী রহমানকে ছেড়ে দেন। এরপর আমরা দেখি যে রহমান বাড়ি এসেছেন, তো সবাই খুশি। রহমান হামজাকে ডাকেন এবং জিজ্ঞেস করেন যে গোপন অফিসের ঠিকানা কোথায় পেলে। হামজা বলেন যে জামিল দিয়েছে। রহমানের ভাই বলেন যে হামজা তার মেয়েকে ভালোবাসে, তাকে নিজের বাড়িতে রেখে জামিলকে ব্ল্যাকমেইল করেছে এবং জামিল বলে দিয়েছে। এরপরে দেখি যে রহমান এবং তার গ্যাং ইকবালের কাছে এসেছেন এবং ইকবাল অনেকগুলো টিভি লাগিয়েছেন যেখানে সরাসরি সম্প্রচার চলছে
এখানে ২৬/১১ তারিখের হামলার সরাসরি দৃশ্য চলছে, যা হামজাকে খুব আঘাত করে। সন্ত্রাসীরা যে পরিকল্পনা করেছিল ৩ অক্টোবরের, কিন্তু এই খবর ভারতে পাঠানো হয়েছিল। তাও ইকবাল জানতে পেরে গিয়েছিল যে ৩ অক্টোবরের খবর ভারতে চলে গিয়েছে। এই কারণেই তারা ২৬/১১ তারিখে আক্রমণ করে। এরপর আমরা দেখি যে রহমান টিকিট পেয়েছেন, তিনি এখন নির্বাচনে দাঁড়াবেন। এসপি চৌধুরী এইসব টিভিতে দেখে তার নিজে টিভি ভেঙে ফেলেন। এদিকে এলিনা তার বাবার বাড়ি ছেড়ে হামজার সাথে থাকতে শুরু করেছিল। একদিন হামজা এলিনাকে তার বাবাকে ডাকতে বলেন, তো এলিনা তার বাবাকে ডাকে। হামজা জামিলকে বলেন যে আপনি রহমান ডাকাত, এর সাথে বাবু ডাকাত এবং এসপি চৌধুরীকে নিজের সাথে করার চেষ্টা করেছেন, কিন্তু তারা আপনাকে ঠকিয়েছে। তবে আপনার এমন একজন লোক নিজের কাছে রাখা উচিত যে আপনার বংশের হোক, আপনার সাথে থাকুক এবং পুরো পাকিস্তানে রাজত্ব করুক। জামিল ইঙ্গিত বুঝতে পারেন, কারণ হামজা এখন তার জামাই হতে চলেছে এবং সে কি করতে পারে তা তিনি ভালো করেই জানেন। তিনিও দুজনের সম্পর্ক মেনে নেন এবং দুজনের বিয়ে হয়ে যায়। এই বিয়েতে সবাই এসেছেন। এর সাথে আমরা দেখি যে আরও একটি পরিকল্পনা করা হচ্ছে যে এখন পাঞ্জাবে কিছু বড় বোমা ফাটানো হবে। রহমানকে বন্দুক এবং গোলাবারুদের অর্ডার দেওয়া হয়। রহমান রাজি হয়ে যান এবং তার ভাইকে বলেন যে একটা তারিখ বের করতে, কিন্তু তার ভাই পুরো নেশায় ছিল। সে ডায়েরি বের করেন, কিন্তু ডায়েরি নিচে পড়ে যায়। হামজা ডায়েরি তোলে এবং বলেন ৯ তারিখ আমরা ফাঁকা আছি, ৯ তারিখ আমরা পুরো ডেলিভারি দিয়ে দেব। এরপর রাতে দেখি যে হামজা ডায়েরিতে রহমানের নাম লিখছে, হয়তো সে রহমানকে মারতে চলেছে। এরপর ৯ তারিখ দেখি যে রহমান একটি কাজের জন্য এসেছেন এবং তখনই তার ভাইয়ের ফোন আসে মাল তোলার জন্য। সে হামজাকে এই কথা বলে চলে যায়। রহমান তার কাজ শেষ করার পর একটি ট্রাফিক এলাকায় থাকেন। হামজা গাড়ি চালাচ্ছিল, তার সামনে বাইকে গ্যাংয়ের লোক ছিল। হামজা চুপিসারে গাড়ি জঙ্গলের দিকে ঘুরিয়ে দেয়। সেই বাইকওয়ালা ট্রাফিকের কারণে আটকে যায়। কিছু দূর যাওয়ার পর রহমানের ঘুম ভাঙে এবং সে জিজ্ঞেস করতে শুরু করেন যে কোথা থেকে যাচ্ছিস। প্রথমে সে অজুহাত দেয় যে সামনে ট্রাফিক ছিল। তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে মাল তুলতে গিয়েছে বলেন। সেই বাইকওয়ালার কথা জিজ্ঞেস করলে বলেন যে ট্রাফিকের মধ্যে ফেঁসে গিয়েছে। রহমান গাড়ি থামাতে বলেন, কিন্তু হামজা থামায় না, বলেন যে এই জায়গাটা ঠিক নয়। রহমানের তার উপর সন্দেহ হতে শুরু করে এবং তার উপর হামলা করে দেয়। বাকি লোকেরাও গাড়ির ভেতরে খুব হাতাহাতি হয়। তখন গাড়ি একটি পাইপের সাথে ধাক্কা খায়। হামজা খুব আহত হয়ে গিয়েছিল এবং রহমান অজ্ঞান হয়ে যায়। হামজা সেখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা দেখি যে এটা তো পুরো পরিকল্পনা ছিল। এসপি চৌধুরী, জামিল এবং হামজা এই পরিকল্পনা করেছিলেন। তখনই সেই বাইকওয়ালা সেখানে পৌঁছায় এবং রহমানকে তোলে। রহমান তাকে হামজার পিছনে পাঠিয়ে দেন। তখনই এসপি চৌধুরী পুরো পুলিশ ফোর্স নিয়ে সেখানে এসে পড়েন এবং গুলি চালানো শুরু করে দেন। রহমান এবং তার লোকও পাল্টা আক্রমণ করছিল। রহমান তার লোকদের সামলে নিতে বলেন জঙ্গলের দিকে দৌড়ান। এসপি চৌধুরীও তার পিছু নেন। এখানে দেখি যে সেই বাইকওয়ালা যে হামজার পিছনে দৌড়েছিল, সে হামজার পিছনে দৌড়াতে দৌড়াতে গুলি চালাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে গুলি শেষ হয়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু হামজা কোনোমতে তাকে মেরে ফেলে। এদিকে পুলিশও রহমানের লোককে মেরে ফেলেছে। এদিকে এসপি চৌধুরী এবং রহমানের বন্দুকের গুলিও শেষ। দুজনের মধ্যেও হাতাহাতি শুরু হয়, কিন্তু রহমানের কাছে এসপি চৌধুরী কিছুই করতে পারছিলেন না। রহমান চৌধুরীকে মারতে যাচ্ছিল, এমন সময় হামজা সেখানে পৌঁছায় এবং রহমানকে মারতে শুরু করে। এসপি চৌধুরী রহমানের গলায় গুলি করে দেয়। রহমান মারা তো যায় না, কিন্তু কিছু করার অবস্থায় ছিল না সে। এরপর দেখি যে হামজা রহমানকে হাসপাতালে নিয়ে যায় এবং তার ভাইকে ফোন করে বলেন যে এসপি চৌধুরী আমাদের উপর হামলা করেছে এবং রহমানের গুলি লেগেছে। তার ভাই হাসপাতালে আসে এবং হামজাকে জড়িয়ে ধরে। এরপর আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয় যে ভারতে একটি জায়গায় আমরা একজন কয়েদিকে দেখি। এ আর কেউ নয়, হামজা নিজেই। অজয়েরই পরিকল্পনা হল অপারেশন ধুরান্ধার, যা হল শত্রুদের ঘরে ঢোকা এবং তাদের সাথে মিশে তাদের প্রতিটি জিনিসকে অকেজো করে দিয়ে নিজের দেশকে বাঁচানো। তাই সে হামজাকে পাঠিয়েছিল। কিন্তু এদিকে হামজা মনে করে রহমান মারা গিয়েছে, কিন্তু সে তো হাসপাতালের বেডে বসে সিগারেট খাচ্ছিল, যা দেখে হামজা হতবাক হয়ে যায়। আর এখানেই সিনেমাটির শেষ হয়, কারণ এরপর এই সিনেমার পার্ট 2 আসতে চলেছে। এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো ধুরন্ধর মুভির এই এক্সপ্লেইনড আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।